নমস্কার বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি আমার নিজের জীবনের পুরনো দিনের ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি। আমি সুদেষ্ণা। আজ আবারও দীর্ঘদিন বাদে ফিরে যাচ্ছি আমাদের বেলঘরিয়ার সেই ভয়ঙ্কর বাড়িটিতে। বাড়িটির বর্ণনা আপনারা যারা পুরনো শ্রোতা আছেন তারা প্রত্যেকেই ভালো করে শুনেছেন। অনেক নতুন শ্রোতা এসছেন যাদের জন্য ছোট করে আরেকবার বলে দিই। 3টে বিল্ডিং নিয়ে একটা বাড়ি ছিল এবং একেবারে রাস্তার উপরে মানে একটি সামনে চাতাল মতো ছিল। তারপরেই যে মেন বিল্ডিং মানে সামনের বিল্ডিংটা ছিল আমার জেঠুর, মাঝের বিল্ডিংটা বাবার, পেছনের বিল্ডিংটা ছোটো কাকার। এন্টায়ার 3টে বিল্ডিং মিলিয়েই আমাদের একটি বাড়ি ছিল এবং বাড়িটির একতলাতে অনেক ভাড়া থাকতো, কিন্তু আমরা কোনোদিন ছোটো থেকে বুঝতে পারিনি যে ওই বাচ্চা ছেলে মেয়েগুলি আমাদের নিজেদের ভাই বোন নয়। এইভাবেই আমরা একসাথে বড় হয়ে উঠেছি। বাড়িটির তৎসংলগ্ন পুকুর ছিল, একটু গরু, হাঁস, মুরগি এইসব গবাদি প্রাণী থাকবার স্থান ছিল। আরও একটি ঘর ছিল যেখানে একজন বাজার বিক্রেতা ভাড়া নিয়ে থাকতেন। তার সামনে একটি পার্টি অফিস ছিল এবং ওটা আমাদেরই মানে দাদু ঠাকুরদার কি জমিটি দিয়েছিল ওদের অফিস ঘর করবার জন্য। তো এই রকম একটা এন্টায়ার জায়গা নিয়ে বাড়িটি গড়ে উঠেছিল। তো একটা সময় যে এত লোকজন বাড়িটিতে থাকতো, তো ধীরে ধীরে আস্তে মানে ক্রমাগত নানা রকম ঘটনার ঘনঘটা এসব চলতে থাকে এবং একটা সময়ের পর প্রত্যেকেরই তো নিজস্ব একটি আস্তানার প্রয়োজন হয়। যারা ওখানে ভাড়া ছিলেন তারাও নিজেদের আশ্রয়ে গড়ে ওঠার পরে ওখান থেকে চলে যান। বাড়িটা আস্তে আস্তে যেন জনমানবহীন হয়ে পড়তে থাকে এবং বহু পুরনো বাড়ি। এদিকতে মানে একজন ভাই এদিক সরায় তো অপরজন ভাইয়ের ওদিক ভেঙে যাচ্ছে, এরকম অবস্থা। তো দীর্ঘদিন এরকম চলতে থাকার পরে আমার যে জেঠু, তারা জীবিকার প্রয়োজনে, ওনাদের একটি ব্যবসা ছিল, সেই জীবিকার প্রয়োজনে ওনারা বাইরে চলে যান এবং আমার ছোটো কাকা বাইরেই চাকরি করতেন। শুধু বাবা স্টেট গভর্নমেন্টের একটি জব করতেন বলে ওই বাড়ি থেকে কোথাও যাওয়ার কোনো প্রয়োজন হয়নি। এবং আমার স্কুল কলেজের বন্ধু বান্ধবীরা আসা যাওয়া করতো, কিন্তু আস্তে আস্তে বাড়িটির এমন ভগ্নদশা, এমন ভয়ঙ্কর দশা হয়ে উঠতে লাগলো যে বাড়িটি জনমানবহীন হয়ে পড়ে। পুকুরটি শুকিয়ে যায়, কচুরিপানে ভর্তি হয়ে যায়। এখন মানে ওই সময়েও 2007-08 সালে ওখানে শিয়াল ছিল, প্রচুর উপদ্রব হয়েছিল। তা এমত অবস্থায় আমরা যেহেতু মাঝের বিল্ডিংয়ে থাকতাম, সামনের বিল্ডিংটা একেবারে জনমানবহীন হয়ে পড়ে এবং অশ্বত্থ গাছ, বট গাছ গজিয়ে যায়, ভাঙা মানে এদিকে ভেঙে গেছে, ওদিকে ভেঙে গেছে, জেঠুরা প্রায় কেউ নেই, এমন অবস্থা। আর ছোটো কাকার পেছনের বিল্ডিংটা তো একেবারে সেই নানা রকম কী বলে আশাওড়া গাছ, হ্যানা গাছ, ত্যানা গাছ, ওটা জঙ্গল হয়ে গেল। সে বাড়িটার একদম ভয়ঙ্কর রকম বাজে অবস্থা। তো সেইখানে আমার মামা, মানে আমার মায়ের থেকে আমার মামা ছিলেন 21 বছরের বড়। তিনি আবার অকৃতদার ব্যক্তি ছিলেন। তিনি শেষ বয়সে আমাদের কাছে আশ্রয় নিলেন, ভালো কথা। কিন্তু বাড়ি তো ওরকম জনমানবহীন এবং উনি একতলার ঘরে, সাইডের একটি ঘর ছিল, সেখানে থাকতেন। ওই ঘরটিতে আগে আমি পড়াশুনো করতাম। তো ওই ঘরটা থাকার পর এবং যেহেতু একলা ব্যক্তি, প্রথম থেকেই ওনার একটু মাথার দোষ ছিল, তো সেরকম অবস্থায় উনি এখানে শেষ বয়সে আশ্রয় নেন। তো উনি এমনও অবস্থা হয়েছে যে দীর্ঘদিন ওরকম মাথার খারাপ হয়ে গেছে, বাচ্চাদের লাঠি নিয়ে মারতে ছুটতেন এবং অনেক সময় বিবস্ত্র হয়ে দাঁড়িয়ে থাকতেন এবং তীব্র দৃষ্টি ছিল ওনার।
উনি যখন তাকাতেন না ভেতর অবধি কেঁপে যেত। তা এই মামা একমাত্র মামা ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমার সঙ্গে তার কোনো সেভাবে যে ভালোবাসার টান কোনো তৈরি হয়নি। উনি এমন একটা করতেন, আমার ছোটোবেলা থেকেই পছন্দ হতো না। সে যাই হোক, সে একেবারে ব্যক্তিগত স্তরের ব্যাপার। ঘটনা ঘটল, এই মামা যখন আমাদের এখানে মারা গেলেন, মারা তো গেলেন, সেদিনটা ছিল 2008-এর জানুয়ারি মাসের শেষের দিকে, তারিখটা আর বলছি না। প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, এবং সেটা এখনকার দিনের মতন এরকম 2-1 ফোঁটা বৃষ্টি না। যারা ওই সময়ের লোক বা আরও পুরনো দিনের যারা কাকু কাকিমা মাসিমা মেসমশাই সবাই আছেন, পিসিমা পিসমশাই, তারা জানেন যে ওই সময় কি ভীষণ রকম বৃষ্টি পড়তো এবং কনকনে ঠান্ডা। জানুয়ারি মাস বলেই দিলাম, জানুয়ারি মাসের শেষের দিক, ডেটটা শুধু বলছি না, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। মামা দুপুরবেলা মারা গেলেন, এই 2-2:30 নাগাদ। মামার যিনি আয়া ছিলেন তিনি ওপরে উঠে এসে বললেন আমার মাকে যে বৌদি, মামাবাবু বোধহয় আর নেই। ঠিক আছে, এবার ভয়ঙ্কর রকম বৃষ্টি পড়ছে। বাবা অনেক কষ্টে একজন পাড়াতুতো একজন ডাক্তারবাবুকে নিয়ে এলেন। 4 ঘন্টা না হলে তো তিনি ডিসি দেবেন না, তা 4 ঘন্টা বাদে উনি ডিসি দিলেন। এইবার প্রকোপটা পড়লো আমার ওপর। কীরকম? বাবা সব জায়গায় যেতে পারতেন না, বাবা অসুস্থ ছিলেন। আমার সঙ্গে আমার যিনি কাজের মাসি ছিলেন, তার হাজব্যান্ড বললেন চল তোর সাথে আমি যাব। কি না, টেম্পো ডাকতে হবে, মৃতের ক্রিয়াকর্মাদি করবার জন্য যা যা প্রয়োজন সেই সব জিনিস আমাকে কিনতে হবে। এবার ওই মেসোমশাই, তাকে আমি মেসো বলে ডাকতাম, তিনি আমার সঙ্গ নিলেন। সঙ্গ তো নিলেন। বেলঘড়িয়ার রথতলা অঞ্চলে যখন আমরা পৌঁছলাম, আমি দেখলাম উনি বললেন যে আমি দাঁড়া একটু সিগারেট খেয়ে আসছি। সেই যে উনি কোথায় চলে গেলেন, আমি মিনিট 10 অপেক্ষা করার পর ওই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে একলা, আশেপাশে একটাও লোক নেই। ওখানে কিছু ব্যক্তি, এই ঘটনাটা আমি আগেও একবার বলেছিলাম, কিন্তু যারা নতুন তাদের জন্য বলছি, এবং আরও কিছু সংযোজন করবার আছে, তাই জন্য আবার পুনরাবৃত্তি হচ্ছে। তা ওখানে কিছু টেম্পো চালক ছিলেন, যে ছোটা হাতি সাদা গাড়ি যেগুলো বলা হয়, সেই গাড়ি যারা চালাতেন। আমি দেখলাম ওনারা টায়ার জ্বালিয়ে ড্রিঙ্ক করছিলেন। তো এবং আমি একলা, এবং যেহেতু নেগেটিভ ঘটনাই আমাদের মাথায় প্রথম আসে, তো আমি বলেছিলাম, ভেবেছিলাম যে ডাকবো কি ডাকবো না, তারপরে এরা যদি আমার কোনো ক্ষতি করে দেয়। তারপরে আস্তে আস্তে রাস্তা পার হয়ে একটু সাহস নিয়ে পেছন থেকে ডাক দিয়েছিলাম, দাদা। একজন ছোটোখাটো মাঝবয়সী ব্যক্তি, উনি বললেন কি হয়েছে। উনি তখন কিন্তু রীতিমতো টলছেন। আমি বললাম যে এরকম আমার একজন মামা, আমার নিজের মামা, অনেক বয়স হয়েছিল, মারা গেছে, তো আমি বেরিয়েছি এইসব গাড়ি এবং মৃতের যা জিনিসপত্র লাগে সেই সব কিনতে। তখন উনি বললেন চলুন, আপনাদের জিনিস আপনাদের বাড়ির ওই দিকেই পাওয়া যাবে। তো উনি আমাকে টেম্পো করে ওনার নিয়ে এলেন, এবং যার কেউ নেই তার ভগবান আছে, এই কথাটা আমরা চিরকাল শুনি, কিন্তু সেদিন আমি প্রত্যক্ষ দেখেছিলাম, যাকে আমি ভয় করছিলাম একটু আগে যে আমার কোনো ক্ষতি করবে কিনা, সেই ভদ্রলোকই আমাকে আগলে নিয়ে সেই সমস্ত খাট কেনা, দড়ি কেনা, সাদা কাপড় কেনা, ফুলের মালা, তারপর ঘুরে ঘুরে নিম পাতা জোগাড় করা, মটর ডাল জোগাড় করা ইত্যাদি সমস্ত, মোমবাতি জোগাড় করা, কাঁধীদের জন্য মিষ্টি কেনা, উনি আমার সাথে ঘুরে ঘুরে সব কিছু জোগাড় করলেন, কিনে দিলেন দরদাম করে। এবং ওই অপরিচিত ভদ্রলোক ঢাল হয়ে আমার সঙ্গে দাঁড়িয়ে রইলেন, এবং এও বললেন, যেহেতু মামা অকৃতদার আগেই বলেছি, তো সেখানে আমার যে বড় মাসি, তার ছেলে আমার বড়দা,
ওরই মুখাগ্নির কথা ছিল। তো ও যেহেতু একটা মানে মিটিংয়ে ও লেকচার দিতে গিয়েছিল, তো সেখান থেকে ফিরতে একেবারে সাউথের একটি বিখ্যাত ইউনিভার্সিটিতে, তো সেখান থেকে ফিরতে ওর দেরি হয়ে যায় এবং জামা কাপড় ছেড়ে নামতে নামতে আরও দেরি হয়ে যায়। তো এই ভদ্রলোক আমাকে বলেছিলেন যে দিদি, মানে উনি আমার থেকে বয়সে অনেক বড়, কিন্তু দিদি বলেই সম্বোধন করেছিলেন, আপনার যদি দাদার আসতে অনেক দেরি হয়ে যায়, আপনার মনে হয়, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি আমার লোকজনদের বলে দেবো, তারা কাঁধিরা কাঁধ দেবে। সেই সময় কিন্তু এত এই কাঁচের এর মধ্যে মৃতদেহ সৎকারের গাড়ি ফাড়ি এত চল ছিল না। তখনও কাঁধে মৃতদেহকে বহন করা হতো, বলহরি বল, মানে বলহরি হরি বল একটা ধ্বনি তোলা হতো, তারপর টেম্পো ফেম্পো করেই জেনারেলি নিয়ে যাওয়া হতো। তো ইতিমধ্যে বড়দা যখন এলো ততক্ষণে আমাদের সমস্ত কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর যে ঘটনা দুটো বলতে চলেছি, সেই দুটো ঘটনাই কিন্তু সাংঘাতিক রকমের আমার চোখের সামনে ঘটা। আগেই বলেছি সারা রাত ধরে ভীষণ বৃষ্টি, মানে সেই যে দুপুর থেকে বৃষ্টি নামলো, বৃষ্টি মাঝে একটু কমেছিল, তারপর ঝমঝম করে সারা রাত বৃষ্টি। এবার আমাদের বিল্ডিংটার ডেসক্রিপশান ছিল মাঝখানে একটি পাতকুয়ো ছিল, আর একটা মেন গেট ছিল, ছোট লোহার গেট, সেটা দিয়ে ঢুকলে সামনেই একটা সাইডে বাঁদিকে পাতকুয়া ছিল, ডান দিক দিয়ে গেলে সিঁড়ি দিয়ে ওপরে উঠলে আমার প্রথমেই পড়ার ঘর, লম্বা বারান্দা, সেই লম্বা বারান্দায় খিলেন, আর্চ, থাম এইসব টাইপের আর কি ডিজাইন করা ছিল। তারপর ছিল আমাদের একদম শেষ প্রান্তে বেডরুম, বেডরুমের একেবারে পেছন দিকে বাথরুম, আর বাঁদিকে ছিল রান্নাঘর। এবার রান্নাঘরে যদি আমি এই জানলায় দাঁড়াই, সেখান দিয়ে নিচের রকটা, ওই যে সিমেন্ট দিয়ে বাঁধানো পাতকুয়ো তলা এবং নিচের এন্টায়ার যে রকটা, সেটা দেখা যেত। এবার কাঁধিরা যখন চলে গিয়েছিল তখন আমি একটি রেকাবি করে দুটো বড় বড় রাজভোগ এবং এক গ্লাস জল, দুটো ছোট ঠাকুরের যে থালা হয় ওরকম থালাতে করে 4টে করে বাতাসা রেখে এসেছিলাম। মোমবাতি জ্বলছিল এবং ওখানে কাঁধিরা এসে যাতে নিম পাতা দাঁতে কাটে, নিম পাতা, মটর এগুলো রাখা ছিল। কাঁধিরা তো যে যার মতো করে চলে গেছে। আমি তখন মাথায় ঢুকলো আজ সারা রাত আমি রান্নাঘরে দাঁড়িয়ে থাকবো, দেখি তো নিচে কিছু ঘটে কি না। এইরকম দাঁড়িয়ে থাকতে থাকতে ভোর প্রায় 3টে সাড়ে 3টে বাজে, 3টে এরম তো হবেই। যখন একটু ওরকম সময় হয়েছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, একটু বাথরুম যাওয়ার প্রয়োজন হয়, জাস্ট 2 মিনিটের জন্য ঝড়ের গতিতে গেছি, এসছি। ইতিমধ্যে নিচের গেটটা কিন্তু দেয়া, এখানে কোনোভাবেই শিয়াল এসে খাওয়ার কোনো উপায় নেই, নিচের গেট দেওয়া। এবার আমি যখন জানলায় এসে দাঁড়ালাম, বৃষ্টির ঝাপটা তো সমানে চলছে, মোমবাতি জ্বলছে কিন্তু তখনও টিম টিম করে, বিশাল বড় একটা মোমবাতি জ্বালা হয়েছিল মোটা, তখন টিম টিম করে জ্বলছে একেবারে শেষের পথে। তাকিয়ে দেখলাম রেকাবিতে 2টো রাজভোগ বড় বড়, 1 গ্লাস জল, একদম ভ্যানিশ। আমি তখন ভাবছি আমি কি চোখে সত্যি দেখছি? যদি ইঁদুর নিয়ে যেত 2 মিনিটের পক্ষে মধ্যে নিয়ে যাওয়া সম্ভব না, 1 গ্লাস জল নিমেষের মধ্যে খেয়ে নেওয়া সম্ভব নয়। 2টো ছোটো বা থালাতে আর কি 4টে করে বাতাসা অ্যাজ ইট ইজ রয়েছে। আমি তখন বুঝলাম যে হ্যাঁ, আত্মা আছে এবং তারা এই শেষ সময়, যিনি অন্তত মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসতেন, এরকম একটি ঘটনা ঘটল। কিছুদিন বাদে আস্তে আস্তে যখন আমরা স্বাভাবিক হলাম, আমি মাকে বলেছিলাম যে দাদা তো কালীঘাটে গিয়ে কাজ করবে বলেছে, তুমি ওই ঘরে একটা পুজো আচ্ছার ব্যবস্থা করো। মা সেটা করেনি। এক জ্যোতিষী মায়ের মাথায় ঢুকিয়েছিলেন একই লোকের জন্য 2 জায়গায় কাজ করতে নেই। আমি অনেকবার বলেছিলাম ওখানে পুজো দাও, ওখানে একটা কিছু শান্তি সস্ত্রায়নের ব্যবস্থা করো, এই ঘরটিতে কিছুই করা হয়নি।
মা কী করলেন, উল্টে ওখানে কিছু মিস্ত্রি ছেলেদের থাকতে দিলেন। থাকতে দেওয়ার পর একটি মানে ওদেরই কোনো একটা অনুষ্ঠানে সব ছেলেগুলো, ওরা ছিল মানে রিলিজিয়ানটা ছিল মুসলিম, এবার ওরা চলে গেল, একটা ছেলে ওখানে থেকে গেল, আর ওই ঘরটাতে মামা যে খাটটায় মানে তক্তপোষে শুতো সেইটা কিন্তু রয়ে গিয়েছিল এবং তার পায়া কাটিয়ে দেওয়া হয়েছিল। ছেলেটি শুয়েছিল, রাত্রির বেলা সে নাকি দেখেছে ওই পাতকোতলার কাছে একটি পেয়ারা গাছ ছিল, সেখানে কেউ একজন দাঁড়িয়ে আছে একেবারে বিবস্ত্র হয়ে। তো মাকে পরের দিন জিজ্ঞেস করাতে মা বললো আমরা কোনো দিন কিছু দেখিনি। ছেলেটিকে নাকি খাট থেকে কেউ ছুঁড়ে ফেলে দিয়েছিল ঘরের মধ্যে, তার ডান হাত ছড়ে গেছিল, মানে মুখে টুকে কেটে গেছিল, দেয়ালে প্রচণ্ড জোর ধাক্কা খেয়ে, দরজায় ধাক্কা খেয়ে সে পড়ে গিয়েছিল। পরিমরি করে পরের দিন সকালবেলা এইসব কথাবার্তা বলে বিছানাপত্র মানে গুটিয়ে সে সেই যে চলে গিয়েছিল, আর ফিরে আসেনি। এইবার ঘটনা হলো আমার বান্ধবী আমার কাছে, যেহেতু আমি মাল্টিমিডিয়া স্টুডেন্ট ছিলাম এবং নিজেও গ্রাফিক ডিজাইনিংয়ের চাকরি করেছি, তো বান্ধবী আমাকে বলল, সে ছিল আমার ছোটোবেলার একজন বান্ধবী, স্কুলের পড়তো, কিন্তু নাম নিতে বারণ করেছে, নামটা নিচ্ছি না, আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল। তো আমাকে বললো আমাকে কিছু সফটওয়্যার শিখিয়ে দিবি, এবং যেহেতু আমি বাড়িতে প্র্যাকটিসের জন্য কম্পিউটার রেখেই দিয়েছিলাম এবং ওইগুলো নিয়ে আমি কাজ করতাম, যেমন ইলাস্ট্রেটর, কোরেল ড্র, ফটোশপ, যেমন ওই সময়গুলোতে চলতো, বলেছিলাম ঠিক আছে সপ্তাহে 2 দিন করে আমি তোমাকে শিখিয়ে দিতে পারবো, তাহলে তুই আসিস। এবার ও যে সময়টা বেছে নিয়েছিল, সবারই তো কিছু না কিছু কাজকর্ম পড়াশোনা থাকতো, তো ও বলেছিল আমি সন্ধে নাগাদ যেতে পারবো। কী বার? মঙ্গল এবং বৃহস্পতিবার। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এবার সামনের বিল্ডিংটা ততদিনে ঘুটঘুটে অন্ধকার, জ্যাঠারা পুরো ফ্যামিলি ব্যবসার জন্য একেবারে বাইরে চলে গেছে, অনেকটা দূরে। ছোটো কাকা ওদের সাথেই তখন রয়েছে, আর এই বান্ধবী এসে আমার কাছে শিখবে বলল। এবার ও যখন ভর্তি হলো, মানে আমার কাছে শিখবে বলে আসা শুরু করলো, আমাকে একদিন বলল, শোন তোদের বাড়িটা না বড্ড ভয় লাগে আসতে, অতখানি লম্বা বাড়িটা পেরিয়ে মাঝখানে পেছন দিকটাও কেমন একটা ভয়ঙ্কর, তোরা না মঙ্গল আর বৃহস্পতিবার বাইরের আলোটা জেলে রাখবি। আমার কোনো অসুবিধে নেই, ঠিক আছে জেলে রাখবো। ঠিক আছে আসিস। সন্ধেবেলা হলে ওর আসার সময়টা আমি ওই গলির যে আলোটা, একটা খুব পাওয়ারফুল বাল্ব জ্বলতো তখন, এখনকার মতন সাদা এলইডি ছিল না, তখন ওই হলুদ হলুদ বড় বড় বাল্ব জ্বলতো, এবং আশা করি ওই সময়কার লোকেরা রিলেট করতে পারছেন। তো এরকম একটা বাল্ব জ্বালিয়ে রাখা হতো, ও আসতো, এসে কাজকর্ম শিখতো, তারপরে আমি দাঁড়িয়ে থাকতাম, নিচে অবধি ওকে এগিয়ে দিতাম, নিয়ে তারপরেও যখন চলে যেত আমি ওপরে উঠে আসতাম, একেবারে নিচের দরজাটা দিয়ে তবেই আমি ওপরে উঠে আসতাম, কারণ জেনারেলি সন্ধ্যের পর আর কেউ আসতো না বাড়িতে। এবং আমারও যে খুব সাহস ছিল তা নয়। একদিন কি হলো, একদিন ও এরকম যখন এসছে, ও আমি দুজনেই গল্প করতে করতে সিঁড়ি দিয়ে নেমেছি, নামার পর আমরা দুজনেই দেখছি নিচের ওই ঘরটার দরজার সামনে একটা সাদা লম্বা মতন ছাওয়া ছাওয়া কুয়াশার মতো কিছু একজন দাঁড়িয়ে আছে আমাদের দিকে ঠিক সাইড করে, এবং ওই জায়গাটা একটা ছোট্ট মতো পাঁচিল ছিল, কারণ ভাড়াটার ছেলেরা ওখানটা একটু রান্না ফান্না করতো। তো আমরা দুজনেই দেখছি, দুজনেই কেউ কাউকে কিচ্ছু বলছি না। এবার যখন আমরা ঘুরে নিচে দিয়ে নামতে যাব, মানে ওখানে একটা সিঁড়ির ধাপ ছিল, কারণ একটু ওপর দিকে রকের ওপরে আর কি, তারপরে একটু গেলে তারপর আমাদের সিঁড়ি। নেমে যাওয়ার পর যখন ওখানটা দিয়ে সাইড দিয়ে আমি যেতে যাব, আমি আর চোখে বাঁদিকে দেখছি
সেই ছায়া দণ্ডায়মান, এবং তার তীব্র একটা কোনো চোখের মনি নেই, কিচ্ছু নেই, কিন্তু তা সত্ত্বেও যেন একটা তীব্র ভয়ঙ্কর চাহনি। আমি থরথর করে ভেতর থেকে কাঁপছি, ভয় করছে আমার। বান্ধবীর হাতটা ধরে আছি, সেও আমার হাতটা ধরে আছে। আমি কালভার্ট অব্দি ওকে এগিয়ে দিয়ে দাঁড়িয়ে রইলাম। ও চলে গেল। আমি দেখলাম আমাকে তো আবার ব্যাক করতে হবে, ও তো চলে গেল। এবার কিন্তু আমি একা। চিৎকার করে মা বলে ডাকলাম। তারপর মা সিঁড়ির কাছে এলো। আমি দুধদার ঢুকে গেছি সিঁড়ি দিয়ে, সোজা কোনো রকমের চোখ বন্ধ করে দরজাটা দিয়ে দূর করে একদম দৌড় উপরে চলে গেছি। এবং তারপর রীতিমতো আমার খুব শরীর খারাপ হয়েছিল। না, জ্বরটার আসেনি, কিন্তু তীব্র একটা কাঁপুনি হয়েছিল এবং খুব শ্বাসকষ্ট হয়েছিল, যেটা আমার কোনো দিন ছিল না। আমার কোনো হাঁপানির রোগ নেই, কোনো অ্যাস্থমা নেই, কিছুই ছিল না। শীতকালে কোল্ড অ্যালার্জি হতো, কিন্তু এটা শীতকালও ছিল না। তখন মাকে বললাম, আজকে কী গো, আজকে কি কিছু আছে? মা বললো, কিসের কিছু আছে? বললাম, এই যেমন অমাবস্যা, একাদশী, সব কি কিছু আছে? মা বললো, হ্যাঁ আছে। সেদিনটা ছিল মঙ্গলবার, অমাবস্যা। কি দেখেছি, কাকে দেখেছি, কেন দেখেছি, আমার আর সেই বলার মতো অবস্থা ছিল না। এর পরবর্তীকালে বৃহস্পতিবার আর বান্ধবী আসেনি, পরের মঙ্গলবারেও আসেনি, তারপরের বৃহস্পতিবার এসছে। তখনও আমাকে এই ঘটনাটি যখন বলে, বললাম, এবার তখনকার দিনে ল্যান্ড ফোন ছিল, মোবাইলও ছিল, অতটাও বহুলে ব্যবহৃত নয়। এবার আমি ওকে যখন ফোন করেছিলাম, ওর ল্যান্ডফোন ওদের ছিল না, মোবাইলে ফোন করেছিলাম। ওর মা বলেছিল একটু অসুস্থ আছে, পরে যাবে যখন বলেছে, আমার ভেতরটা কীরকম যেন একটা খ্যাঁচ করে উঠল। ব্যাপারটা যে কী হলো আমি কিছু বুঝতে পারলাম না। তার বান্ধবী যখন এলো, তখন ওকে জিজ্ঞেস করলাম, কী হয়েছিল রে? তখনও আমাকে বলল, তোকে বলবো ভাবছি, কিন্তু বলতেও কেমন লাগছে। সেদিন নিচে জানিস তো এরকম দেখেছিলাম। আমি ওর হাত চেপে ধরে বলি, তুইও দেখেছিলি? ও তখন আমার হাত চেপে ধরে বলে, তুইও? মানে হ্যাঁ, আমিও। আমার তারপরে এরম হয়েছিল, শরীর খুব খারাপ লাগছিল, শরীরটা অস্থির করছিল, এরকম খুব কাঁপুনি হচ্ছিল, চোখগুলো কিরম মানে লাল হয়ে গিয়েছিল, কিন্তু জ্বর ফর কিচ্ছু না, আমার কোনো জ্বর হয়নি। আর ও নাকি অসম্ভব বমি করেছে। তো যাই হোক, একজন তান্ত্রিক ওকে নাকি কিছু একটা কবচ ফবচ দিয়েছিলেন, সেটাও পড়েই আসতো। তারপরে ও বলল, শোন, আমার তো এখন এমনি পড়াশুনো শেষ হয়ে গেছে। ওই বৃহস্পতিবারই ও বলল, আমি যদি দিনের বেলা আসি তোর অসুবিধা হবে? আমি তখন বললাম, আমার খুব একটা অসুবিধে কিছুই নেই, আমি মোটামুটি ফাঁকা থাকি, তুই দুপুর 2-2:30 নাগাদ আসতেই পারিস, আর 4-4:30 মধ্যে বাড়ি ফিরে যেতে পারবি। বাড়িটাও খুব দূরে ছিল না, তবে বাসে করে 10 মিনিট মতো যেতে হতো। এরপর থেকে ও দিনের বেলাতেই আসতে শুরু করে, এবং তারপর থেকে আর কোনো ঘটনা কিছু ঘটেনি। কিন্তু এতগুলো ঘটনা ওই একটি ঘটনার সঙ্গে কানেক্টেড। বন্ধুরা, এই ছিল বেলঘরিয়ার বাড়ির সেই ঘটনা, আপনাদের সঙ্গে আজ শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর হ্যাঁ, আপনারা আপনাদের নিজেদের জীবনে বা পরিচিত কারোর জীবনে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, লৌকিক, অলৌকিক বা দৈবিক, আমাকে অবশ্যই লিখে জানাতে পারেন। সেখানে মেল আইডি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। ঘটনা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারেন। হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকে, সেটাও ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকে। ঘটনা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কারণ আপনারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। আপনাদের সঙ্গে ঘটনা শেয়ার করলে, ঘটনা পেলে, নতুন ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করবার একটা ইচ্ছে তো থাকেই। আমি মাঝে ভীষণভাবে ভুগেছি। আমার পরিবারের 2জন আত্মীয় চলে গেছেন ইতিমধ্যে, এবং আমি খুবই
কষ্ট পেয়েছি, মানে এতটাই শারীরিকভাবে কষ্ট পেয়েছি যে আমি কথা বন্ধ হয়ে গিয়েছিল গলার একটা ইনফেকশনের জন্য। তাই আবারও ফিরে আসার পর ঘটনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঘটনা পাঠাবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন ঘটনা পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনের অল বাটনটা প্রেস করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আজ শুভরাত্রি জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমি সুদেষ্ণা। বাই।